সমাপ্তির প্রণয় পর্ব ১৩। মাঝে কেটে যায় ২টো দিন। রৌনক ফিরে গেছে তার কর্মস্থলে। রাজশাহীতে রেখে গেছে বউ ছেলেকে। যেহেতু কদিন বাদেই সারা মাশরাফির বিয়ে, তাই আর তারা যায়নি। রৌনক ফিরবে বিয়ের আগের রাতে। বাড়িতে বিয়ে বিয়ে আমেজ। আজ তারা বিয়ের কেনাকাটা করতে যাবে। কেনাকাটার জন্য যাবে আতিয়া, সিরাত আর বাড়ি থেকে মাশরাফি ও মনিরা বেগম। বিয়ে কেনাকাটা অনেক সময় সাপেক্ষের বিষয়, এই কারণে সারাকে নিতে পারছে না, কেননা এত সময় ধরে চলাফেরা করাটা তার শরীর নিতে পারবে না। সারা নিজেও খুব বেশি আগ্রহ দেখায়নি। তাকে যাওয়ার কথা জিজ্ঞেস করলে সে বলে, তোমরা পছন্দ করে নিয়ে আসো, আমি কি আর এত বুঝি? তাছাড়া শরীরের উপর বেশি প্রেশার পড়ে যাবে। তোমরা তো এতজন যাচ্ছ, তোমরা পছন্দ করে নিলেই হবে। অন্যদিকে মিথিলার শরীরটা দুদিন ধরে ভালো যাচ্ছে না। বমি বমি ভাব, মাথা ঘোরা, শরীর ক্লান্ত লাগছে তার, তাই সেও যেতে পারেনি। সবাই দুপুরের পরপরই বের হয় শপিংয়ের উদ্দেশ্যে। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে নানা জিনিস কেনে। সন্ধ্যা হয়ে গেছে, এখনও বিয়ের শাড়ি বাকি। মনিরা বেগম ছেলের বউয়ের জন্য কিছু গয়না কেনেন, যেগুলো সারাকে ভিডিও কলে রেখে দেখিয়ে দেখিয়ে তার মতামত নিয়ে কেনে। সবশেষে বিয়ের শাড়িটাও সারার পছন্দ মতো কেনা হয়। তাই সিরাতে ফোন থেকে ভিডিও কল করে তাকে সামনে রেখে এক এক করে শাড়ি উল্টে পাল্টে দেখায়। কোনোটাই তার মন মতো হচ্ছে না। সবাই বলছে লাল, খয়েরি এইসব রং নিতে, কিন্তু তার পছন্দের হালকা রঙের মধ্যে বর্তমানে অনেক সেলিব্রিটিরা হালকা কালারের শাড়ি লেহেঙ্গা পরে বিয়ে করেছে, কিন্তু সে সাহস করে বলতে পারছে না, কেননা বাড়িতে যতগুলো বিয়ে হয়েছে সবাই বিয়েতে সেই লাল খয়েরি শাড়ি পরেছে। সিরাত হয়তো তার মনোভাব বুঝতে পারে, তাই জিজ্ঞেস করে, তোর যদি কোনো আলাদা পছন্দ থাকে বল, আমরা সেভাবে দেখি। আসলে আপু, আরে মা তুই বল, তোর জন্যই তো নেব, তুই যা পছন্দ করবি তাই নেব। মনিরা বেগম বললেন, আমার না হালকা রং পছন্দ, এই লাল খয়েরি ভালো লাগে না। যদি হালকা রঙের মধ্যে লেহেঙ্গা নিতে, পরতেও সুবিধা হতো। মাথা নিচু করে ভেঙে ভেঙে বলে সারা। তার কথা শুনে আতিয়া বলে, শোনো মেয়ের কথা, বিয়েতে তো মানুষ লাল খয়েরিই পরে, আর শাড়ি পরতে সমস্যা হলে খয়েরি লাল লেহেঙ্গা নে। বিয়েতে হালকা রং পরলে কি বউ বউ লাগে? ওসব বাদ দে, এখান থেকে একটা পছন্দ কর। হ্যাঁ, লাল না পরলে কি বউ বউ লাগে? ডিজাইন যা খুশি নে, রং লালের মধ্যেই থাকবে। আমি ওই রংটা পছন্দ করি না। এখন তোমাদের যা মনে হয় নাও। সে কল কেটে দেয়। মনে মনে রাগ অভিমান দুটোই হয়। যদি নিজেদের মন মতোই নিবে, তাহলে তাকে কল দিয়ে ঢং করার মানে কি? যা ইচ্ছে কিনুক, সে ওইসব পরবে না। দরকার পড়লে বাসায় পরার 5 বছর পুরনো 3 পিস পরে বিয়ে করবে। সিরাত একের পর এক কল দিচ্ছে, সারা ধরার নাম নেই। এভাবে মুখের ওপর কল কেটে দেওয়ায় বোনের ওপর বেজায় চটেছে সে। এখানে ওর শাশুড়ি হবু বর উপস্থিত, তাদের সামনে এ ধরনের আচরণ। আগে ফুপি ছিল, তখন বিষয়টা ভিন্ন ছিল। এখন সম্পর্ক বদলেছে, সাথে আচার ব্যবহারও বদলাতে হবে। এদিকে মাশরাফি এত সময় সবকিছু চুপচাপ দেখছিল। বিরক্ত হয়ে সে সারাকে কল দেয়, প্রথমবার রিসিভ হয় না। তাই একটা মেসেজ করে মিনিট খানেক অপেক্ষা করে মেসেজটা সিন হলে সে সাথে সাথেই কল দেয় এবং রিসিভও হয়। ওপাশ থেকে ক্যামেরা অফ করে রেখেছে, তাতে কি রিসিভ করেছে এই অনেক। মাশরাফি দোকানদারের উদ্দেশ্য বলে, আপনি হালকা রঙের মধ্যে কিছু লেহেঙ্গা দেখান। দোকানদাররা তার কথায় লেহেঙ্গা বের করে। ফোনের ওপাশে থাকা ব্যক্তির উদ্দেশ্যে বলে, দেখো এবার পছন্দ করো, সময় কম, রাত হয়ে আসছে। বিপরীত পাশের ব্যক্তিটির মুখে লাজুক হাসি ফুটে ওঠে। এদিকে সবাই বসে বসে তাদের কর্মকাণ্ড দেখছে, কেউ কিছু বলে না। বলার কি আছে? যেখানে জামাই বউ নিজেরা পছন্দ করছে, সেখানে কি আর বলার থাকে? অনেক বাদ বিচারের পর তারা একটা সোনালি রঙের লেহেঙ্গা পছন্দ করে। সারা মাশরাফিকে জিজ্ঞেস করলে সেও ভালো বলে, তো এটাই ঠিক করা হয়। সাথে লাল দোপাট্টা নেওয়া হয়। কেনাকাটা শেষে কনের পোশাকের পাশাপাশি ছেলের পোশাকও কেনা হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। অন্যদিকে শিকদার বাড়ির বসার ঘরে খেলা করছে বাড়ির 3 ছোট সদস্য। সারাও আছে সেখানে।
সায়রা বেগম নিজের ঘরে নামাজ পড়ছেন, মিথিলা নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে। রাত ভালোই হয়েছে, অন্যদের কোনো খবর নেই। বাচ্চারা না খেয়ে আছে, তাই মিথিলা নাজুক শরীরটা বিছানা থেকে তুলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সকলের উদ্দেশ্যে বলে, অনেক খেলা হয়েছে, এখন খেতে এসো সবাই। ভাবি, তোমার তো শরীর খারাপ, তুমি কেন আসতে গেলে কষ্ট করে? সবাই আসুক, ওরা তখন খেয়ে নেবে, তুমি ঘরে গিয়ে শুয়ে থাকো। কেউ তো আসছে না এখনও, আর বাচ্চাগুলো খেয়েছে সেই বিকেলে, এখন তো খিদে পেয়েছে নিশ্চয়ই, কতক্ষণই বা জেগে থাকবে। আমি খাবার বেড়ে দিচ্ছি, তুমি একটু খেয়াল রাখো, আম্মা আসা পছন্দ। মিথিলা কচ্ছপের গতিতে এগিয়ে যায়। ইতিমধ্যে ইয়াশ, ইনান, নাহিল ডাইনিংয়ে বসে পড়েছে। মিথিলা একে একে খাবার এনে প্লেটে বেড়ে দেয়। মাছের বাটিটা ঢাকনা খুলতেই পেট মুচড়ে ওঠে। কোনো রকমে দৌড়ে বেসিনের কাছে গিয়ে গল গল করে বমি করে দেয়। তাকে দেখে ঘাবড়ে যায় সবাই, দৌড়ে তাকে গিয়ে ধরে। সারা কোনো রকমে হুইল চেয়ারটা টেনে এগোয়। ডাইনিংয়ে হইচই পড়ে গেছে। সারা বুঝতে পারছে না কি করবে, বারবার মায়ের বন্ধ দরজার দিকে তাকাচ্ছে আর ডাকছে তাকে। বসার ঘরের বাচ্চারা হই হুল্লোড় করছিল, তাই দরজা আটকে নামাজে দাঁড়িয়েছেন, আর বাইরের শব্দ তেমন ভেতরে যায় না। ইয়াশ দৌড়ে গিয়ে, আমার ফোনটা নিয়ে আয় দ্রুত। আপু, ভাবির কি হয়েছে? এমন কেন করছে? খাম্বার মতো দাঁড়িয়ে না থেকে যা বলছি করো। বোনের কথা মতো ইয়াশ ছোটে সারার ঘরে। এদিকে মিথিলা ক্রমাগত বমি করছে। ইনান ও নাহিল তাকে দুপাশ থেকে ধরে রেখেছে। বাচ্চা দুটো চোখে পানি, কি করবে বুঝতে পারছে না। সারা প্রাণপণ চেষ্টা চালাচ্ছে হুইল চেয়ার থেকে দাঁড়ানোর, কিন্তু ভাগ্য তার সহায় হচ্ছে না। এক পর্যায়ে মিথিলা দুর্বল দেহটা মাটিতে লুটিয়ে পড়ে। তিনজন একত্রে চিৎকার দিয়ে ওঠে। সারা দু হাতে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। মিথিলাকে পড়ে যেতে দেখে সে দিকবিদিক শূন্য হয়ে হাতল ছেড়ে দেয়, ফলস্বরূপ সেও মাটিতে পড়ে যায়। অসুস্থ শরীরটা শক্ত মেঝেতে পড়ায় হাড়গুলো যেন ভেঙে গেছে তার। সে তার কোমর ও পায়ে হাত ডলতে থাকে আর ব্যথায় কাতরাতে থাকে। দৃষ্টি তার মিথিলার দিকে। নিজের ভাগ্যের উপর তার করুণা হচ্ছে, চাইলেও ছুটে গিয়ে ধরতে পারছে না। নাহিল ছুটে যায় সারার ঘরের দিকে। এত সময় এত চিন্তা করে মাথাতেই আসেনি। দরজার সামনে গিয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। সায়রা বেগম দরজায় জোরে জোরে ধাক্কানোর শব্দে তাড়াহুড়ো করে উঠে পড়েন। তার মনে কু গাইছে। সে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়, দেখে সেখানে নাহিল দাঁড়িয়ে আছে, তার দু চোখে অশ্রুধারা বইছে। সায়রা এহেন অবস্থায় দেখে বলে, কি হয়েছে, কাঁদছো কেন? সে ফোপাতে ফোপাতে বলে, ডাইনিংয়ে মামুনি ফুপি পড়ে গেছে, তুমি চলো দেখো না একটু। তার এমন ভাঙা ভাঙা কথা সে ঠিকঠাক বুঝতে পারে না, তবে এইটুকু বোঝে কিছু একটা ঘটেছে। সে নাহিলকে ফেলে ছোটে ডাইনিংয়ের দিকে গিয়ে যা দেখে তাতে সে হতবাক হয়ে যায়। প্রথমেই নজরে আসে মিথিলাকে, যে জ্ঞান হারিয়ে পড়ে আছে, যার মাথাটা ইনানের কোলে। সে গ্লাস থেকে পানি তুলে মুখে ছিটা দিচ্ছে। এরপরে দেখে সারা, যে কিনা মেঝেতে পড়ে আছে, তার দু চোখ ভরে আছে অশ্রুকণায়, ক্রমাগত কোমর ও পা ডলছে। মায়ের মন মেয়ের দিকেই টানবে। সে মিথিলাকে উপেক্ষা করে সারার কাছে যায়। ফ্লোরে পড়ে থাকা সারাকে তুলতে গেলে বলে, আম্মু পাচ্ছি না, খুব ব্যথা করছে। একটু চেষ্টা করো, পারবে, আমার উপর ভর রাখো। পুনরায় চেষ্টা করেও ব্যর্থ হয়। সারা হাল ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুমি ভাবির কাছে যাও, তাকে একটু দেখো না, অনেক বমি হয়েছে। ভাইয়াকে কল দাও, ওই যে আমার ফোন। সায়রা কী করবে বুঝে উঠতে পারে না। এদিকে মেয়ে, অন্যদিকে পুত্রবধূ। কাউকে দরকার এই পরিস্থিতিতে। সে সারার ফোনটা নিয়ে প্রথমে রামিমকে কল দেয়। তারা তিনজন শহরের বাইরে আছে, যত দ্রুত পারে আসছে। রামিম বউ ও বোনের খবর শুনেই তখনই রওনা করে। আজমাল ও আরাফাত শিকদারকে এই বিষয়ে কিছু বলে না, কেননা কিছুদিন আগে এত বড় একটা অ্যাক্সিডেন্ট তার শোক পুরোপুরি কাটেনি। এখন রাস্তাঘাটে বসে এমন কথা শুনলে যদি কোনো বিপদ হয়ে যায়। মাশরাফিদের গাড়ি এসে থামে শিকদার বাড়ির সামনে। তারা মূলত সিরাত ও আতিয়া বেগমকে পৌঁছে দিতে এসেছে। বাইরে গাড়ির শব্দ পেয়ে সকলে মনোযোগ সেদিকে যায়। ইয়াস ছুটে যায় গেটের দিকে। পরিচিত মানুষ দেখে স্বস্তি মেলে তার। আতিয়ার কাছে গিয়ে সব খুলে বলে।
সকল কিছু শুনে তারা আর এক সেকেন্ডও সময় ব্যয় করে না, দ্রুত প্রবেশ করে বাড়ির ভেতরে। ডাইনিংয়ে আসতে সায়রা ও সারাকে অসহায় চেহারায় নজরে আসে, সাথে আরও আছে মিথিলার জ্ঞানহীন শরীরটা। সিরাত ও আতিয়া দুজনের কাছে চলে যায়। মনিরাও যায় মিথিলার কাছে। ঠান্ডা মেঝেতে পড়ে থাকার দরুন শরীর ঠান্ডা হয়ে গেছে। অন্যদিকে মাশরাফি চেয়ে আছে হবু বউয়ের দিকে। ঘণ্টাখানেক আগেও কথা হলো, শাড়ি পছন্দ হচ্ছে না বলে কত কি, মেসেজে হুমকি দিয়ে কল রিসিভ করিয়েছে। একটা ঘন্টার ব্যবধানে এখন মেঝেতে বসে কাতরাচ্ছে। মাশরাফি ওদের হাসপাতালে নিতে হবে। মাশরাফির হুঁশ ফেরে। আবারও সেই হাসপাতাল, ওষুধের বিশ্রী গন্ধ। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, মিথিলাকে আগে তোলো। মাশরাফি এগিয়ে যায়, সিরাতের উদ্দেশ্যে বলে, একটা চাদর আনতো। চাদর দিয়ে কি করবেন ভাইয়া? মাশরাফি তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে। তা দেখে সিরাত ছোটে চাদর আনতে। চাদর নিয়ে ফিরলে মাশরাফি বলে, ভাবিকে এটা দিয়ে পেঁচিয়ে দে। এবার সিরাত বোঝে চাদর আনার কারণ। মনিরার সাহায্য নিয়ে মিথিলাকে পেঁচিয়ে দেয়। এরপর মাশরাফি এসে ঝুঁকে তাকে পাজা কোলে তুলে নেয়। আতিয়া বেগমকে সাথে আসতে বলে, সে এগিয়ে আসে। গাড়ির দরজা খুলে প্রথমে আতিয়া বেগম বসে, এরপর পাশে মিথিলাকে বসিয়ে দেয় তার সাথে ভর দিয়ে। আতিয়া দু হাতে মিথিলার শরীরটাকে জড়িয়ে রাখে। মাশরাফি আর দাঁড়ায় না এক সেকেন্ড, ছুটে বাড়ির মধ্যে চলে যায়। গিয়ে দাঁড়ায় সারার সামনে। সারা তার দিকে কন্দনরত চোখ দুটো তুলে তাকায়। দেখতে পায় অনুভূতি শূন্য একজোড়া কাতর চোখ। মাশরাফি ঝুঁকে তার ঘাড় ও পায়ের হাঁটু বরাবর হাত রাখে। পারবে না, খুব ব্যথা হচ্ছে, উঠতে গেলে আরও ব্যথা পাবো। মাশরাফি আরেকটু ঝুঁকে কান বরাবর মুখ নিয়ে বলে, বেশি ব্যথা দেব না চড়ি, একটু সহ্য কর, আমরা এক্ষুনি হাসপাতালে যাব, তো সব ব্যথা কমে যাবে। সারা তবুও সাহস পায় না, তার ধারণা সে নড়লেই ব্যথা পাবে। কাতর কণ্ঠে বলে, না আপনি বুঝছেন না, অনেক ব্যথা, প্লিজ একটু সহ্য কর, তোকে রেখে যেতেও পারবো না, ভাবি অসুস্থ, তার চিকিৎসার দরকার, তার কথা ভেবে হলেও একটু আস্তে আস্তে ওঠাবেন। সারা বলে। সারা তার এক হাত তুলে মাশরাফির কাঁধে রাখে। মাশরাফি শার্ট শক্ত করে চেপে ধরে চোখ মুখ খিচিয়ে নেয়। মাশরাফি ধীর স্থিরভাবে তাকে কোলে তোলে, এতটাই আলতোভাবে যেন তার হাতের ছোঁয়ার আঘাত পাবে। সারা একটু হলেও ব্যথা পায়, তার চোখ ভিজে উঠছে, কিন্তু মাশরাফির মুখের দিকে চেয়ে চোখ মুখ খিচে সহ্য করে নেয়। এরপর সারাকে নিয়ে এগিয়ে যায়, সাথে সায়রা বেগম আছে। প্রথমে সারাকে আলতোভাবে বসিয়ে দেয়, তারপর সায়রা বেগম উঠে বসে তার পাশে, মেয়েকে বুকের মাঝে চেপে ধরে রাখে। পথমধ্যে আতিয়া ইশতিয়াককে ফোন করে সব বলে। ইশতিয়াক সেই পথে হাসপাতালে ছোটেন। বাসায় সিরাত আর বাচ্চারা। তার এভাবে বাড়িতে বসে থাকতে ইচ্ছে করছে না, ছুটে হাসপাতালে যেতে মন চাইছে, কিন্তু বাচ্চাদের একা রেখে যেতেও পারছে না। তার এখন হাত পা ছুঁড়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কাঁদতে পারছে না। তাকে কাঁদতে দেখলে বাচ্চাগুলোও ভেঙে পড়বে। সোফায় দম মেরে পড়ে আছে। মস্তিষ্কে ঘুরছে হাজারটা প্রশ্ন, কেন তার পরিবারের ওপর দিয়ে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে। অন্যদিকে ক্রমাগত বইয়ের ফোনে ফোন দিয়ে চলেছে রওনক। ফোন বেজে বেজে কেটে যাচ্ছে। সিরাতের ফোন তার হ্যান্ডব্যাগে সাইলেন্ট করা রয়েছে। এরপর কিছু একটা ভেবে কল করে সারার ফোনে। ফোনটা পড়ে আছে ডাইনিংয়ের মেঝেতে। ফোনের কর্কশ শব্দে হুঁশ ফেরে সিরাতে। সে হুড়মুড় করে উঠে দৌড় দেয়, ভাবে হাসপাতাল থেকে কল দিয়েছে। ফোনটা হাতে নিতেই দেখে অতি পরিচিত নাম্বার, বড় ভাই নামে সেভ করা। সে ফোনটা রিসিভ করে কানে ধরে রাখে, কোনো কথা বলে না। বলে না বলতে তার গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না। সারা শুনছিস? হ্যালো সারা, রওনাফ। সিরাত বহু কষ্টে কথা ঠেলে বের করে। শালির ফোনে বইয়ের এমন কান্না মিশ্রিত স্বর শুনে রওনফ ফের দম আটকে আসার উপক্রম। কলিজা, কি হয়েছে, কাঁদছো কেন? রওনাফ, ফুপিয়ে ওঠে সিরাত। এই তো সোনা, শুনছি আমি, বলো। শান্ত হও, সময় নাও, এমন করলে তো আমি বুঝতে পারবো না। সিরাত থেমে জোরে শ্বাস টেনে নেয়। এবার বলো। সিরাত পুরো ঘটনা খুলে বলে রওনফকে। রওনফ শোনে। মিথিলার বিষয়টা কিছুটা আন্দাজ করতে পারে। অন্যদিকে সারাকে নিয়ে দুশ্চিন্তা হয়।
সারার অবস্থা সম্পর্কে সে সম্পূর্ণ অবগত। এই অবস্থায় পড়ে যাওয়াটা ভীষণ রিস্কের বিষয়। এ কথা তার বউকে বললে এখন কেঁদে কেটে ভাসিয়ে দেবে। সোনা, বাড়িতে বাচ্চারা আছে না? ওদের জন্যই তো আমাকে রেখে চলে গেছে। আচ্ছা, এবার আমার কথা মন দিয়ে শোনো। শুনছি, ভাঙা ভাঙা কণ্ঠে বলে সিরাত। এভাবে না কান্না থামাও আগে। থামছে না তো, শুধু কান্না পাচ্ছে। রওনক 2 আঙুল কপালে ঘষে বলে, আচ্ছা শোনো, এত চিন্তা করো না কেমন, বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। তুমি এভাবে কান্নাকাটি করলে ওরাও তো ভেঙে পড়বে, তখন কি করে সামলাবে? বিপদে পড়ে এভাবে কান্নাকাটি করলে কি ঠিক হয়ে যাবে? সব সময় বিপদে ধৈর্য ধারণ করতে হয়। ধৈর্য ধারণ করো আর আল্লাহর কাছে সাহায্য চাও। যে বিপদ দিয়েছেন সেই রক্ষা করবেন, বুঝেছো? আমি ওদের সামনে কাঁদিনি তো, আপনার সাথে কথা বলতে এসেই শুধু কান্না পাচ্ছে। বুঝলাম, এখন যাও, ওদের খাওয়া, নিজেও একটু কিছু খাও। আমি হাসপাতালে একটু কল দিয়ে শুনে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আচ্ছা, এবার রাখছি। রাত তখন গভীর। ইতিমধ্যে ইশতিয়াক এসে পৌঁছেছে হাসপাতালে। রামিমও চলে এসেছে। আরাফাত ও আজমাল শিকদারকে বাড়ি রেখে সে হাসপাতালের দিকে এসেছে। মিথিলাকে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করেছেন, ওর জ্ঞান ফিরেছে, তবে শরীর দুর্বল, স্যালাইন চলছে, তাকে কালকে রিলিজ দেওয়া হবে। অন্যদিকে সারাকে দেখে শুনে ঔষধ দেওয়া হয়েছে এবং সারার গার্জিয়ানদের ডাক্তার কেবিনে ডেকেছে। ডাক্তারের কেবিনে রামিম, ইশতিয়াক ও মাশরাফি। দেখুন, এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে এভাবে আঘাত পাওয়াটা খুবই ঝুঁকির বিষয়, খুব সাবধানে রাখতে হয় তাদের। ডাক্তার, এখন ওর কী অবস্থা? আপাতত ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে, বাকিটা টেস্টের রিপোর্ট দেখে জানা যাবে যে ভেতরের হাড়ে কোনো সমস্যা হয়েছে কিনা। পরদিন সকালে মিথিলার রিপোর্ট এসেছে, সাথে বয়ে এনেছে খুশির সংবাদ। 5 বছরের বিবাহিত জীবনে প্রথমবার তারা মা বাবা হতে যাচ্ছে। খবরটা শোনার পর রামিম আধ ঘন্টা বউকে জড়িয়ে ধরে বসেছিল। তাদের চোখে আজ আনন্দের অশ্রু। ডাক্তার সাথে এও জানিয়েছে মিথিলার এই প্রেগন্যান্সি জার্নিতে বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে। তার শরীর খুবই নাজুক, তার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। মিথিলাকে সকালে রিলিজ দেওয়া হয়, তাকে বাসায় নেওয়া হয়েছে। অন্যদিকে সারার রিপোর্ট চলে এসেছে। ডাক্তারের কেবিনে ডাক্তারের মুখোমুখি বসে আছে রামিম, মাশরাফি। দেখুন, রিপোর্ট আমি দেখেছি, কয়েক মাসে তার বেশ উন্নত হয়েছে। বর্তমানে পাওয়া আঘাতটা খুব বেশি জোরালো নয়, তাই ধকল কাটিয়ে উঠতে পেরেছে। তবে এমন আঘাত যদি পুনরায় পায় তবে সেটা তার জন্য ঝুঁকিপূর্ণ, আরও সাবধানে রাখতে হবে। শরীর যখন দীর্ঘ সময় জার্নির জন্য উপযোগী হবে তখন আপনারা তাকে দেশের বাইরে নিতে পারবেন সার্জারির জন্য। দেশের বাইরে নিয়ে চিকিৎসা করালে কি ওর হাঁটতে পারবে? রামিম উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে। রিপোর্ট দেখে যতটুকু বুঝলাম, আশা করা যায় হাঁটতে পারবে, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। ওকে বাড়ি নিয়ে যেতে পারবো কবে? আজ অবজারভেশনে থাকুক, কাল সব ঠিকঠাক থাকলে রিলিজ দেওয়া হবে। আর এত চিন্তা করার কিছুই নেই, এত অল্প সময় ওর অনেক উন্নতি হয়েছে। আশা করা যায় খুব শীঘ্রই ওকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে পারবেন। আমি প্রয়োজনীয় সব তথ্য আপনাদের জানাবো এবং আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সহায়তা করার। আপনারা শুধু এই কয়েকটা মাস ওর দিকে বিশেষ নজর রাখবেন। সময় হলে আমি আপনাদের জানিয়ে দেব। আর এবার আপনারা আসতে পারেন। তারপর দিন সারাকে রিলিজ দেওয়া হয়, তাকে বাড়ি আনা হয়। মিথিলাকে ঘরের কোনো কাজে হাত দিতে দেওয়া হয় না। রান্নাঘরে ঢোকাও পুরোপুরি নিষেধ। রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিয়েছে আতিয়া ও সিরাত। সায়রা বেগম দিনের বেশিরভাগ সময় ছোট মেয়ের পাশে থাকেন। সেই ঘটনার পর দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়, সেটা এখন অনেকটা কমে এসেছে। সারা এখন আর মায়ের দিক থেকে মুখ ঘুরিয়ে থাকে না। 3 দিন বাদে সারা ও মাশরাফির বিয়ে। সীমিত আয়োজন করার কথা থাকলেও তা আর হচ্ছে না। সারার অসুস্থতা দেখে মাশরাফি নিষেধ করে দিয়েছে। আল্লাহর ইচ্ছায় যদি সে সুস্থ হয়ে ওঠে তবে ধুমধাম করে আয়োজন করবে। বিয়ের আগের দিন রাতে রওনক রাজশাহীতে আসে। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে সর্বপ্রথম নজরে আসে নাহিলকে, যে ইয়াশ ইনানের সাথে খেলছে। তারা 3 জনেই উল্টো ঘুরে বসা। রওনক পা টিপে টিপে হেঁটে তার কাছে যায় এবং পেছন থেকে চোখ চেপে ধরে। নাহিল প্রথমে বুঝতে পারে না, তবে কিছু একটা আন্দাজ করেই উৎফুল্ল হয়ে চিৎকার করে ওঠে, বাবা।
চোখের ওপর থেকে হাত সরিয়ে নেয় রওনক। ছেলের দিকে তাকিয়ে বলে, বুঝলে কিভাবে? আমি তোমার শরীরের ঘ্রাণ চিনি। রওনকের ঠোঁটে খেলে যায় তৃপ্তির হাসি। এই ঠান্ডার মাঝে মেঝেতে বসে খেলছো কেন? যাও ম্যাটের ওপর বসে খেলো। এরপর ইয়াশ ইনানের সাথে কথা বলে নিজের ঘরের দিকে চলে যায়। এদিকে আসার পর থেকে সিরাতকে একবারও দেখেনি। অন্য সময় মেয়েটা তার আসার খবর শুনলে খুশি হয়ে যায়, আজ একবারও দেখা দেয়নি। ছোট কাকি থেকে জেনেছে সে মিথিলার ঘরে। সে আর সেই দিকে যায় না, নিজের ঘরের দিকে ফ্রেশ হয়ে নিচে আসে। ততক্ষণে বাড়ির অন্যরাও চলে আসে। রাতে খাবার টেবিলে সকলে মিলে সারা ও মাশরাফিকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিয়েতে খুব কাছের মানুষ ছাড়া আর কাউকেই দাওয়াত করা হয়নি। পরবর্তীতে অনুষ্ঠান হলে তখন সবাইকে দাওয়াত করা হবে। রাতে সিরাত সারা দুই হাতে মেহেন্দি পরিয়ে দেয়। অনেক রাত পর্যন্ত দুই বোন আড্ডা দেয়। রওনক নিজের ঘরে বিছানায় শুয়ে বেশ কিছুক্ষণ ধরে এপাশ ওপাশ করে। মেয়েটা তাকে এড়িয়ে চলছে, কথাও খুব একটা বলছে না। সে চোখ বন্ধ করে তার বিগত কয়েকদিনের আমলনামা ঘেঁটে দেখে কোনো কাজে বা কোনো কথাই তার বউ তার উপর নারাজ হয়ে আছে কিনা, কিন্তু বারবার খুঁজেও কোনো ভুল খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে না পেরে বিছানা ছেড়ে উঠে পড়ে। ফোনটাও ঘরে রেখে চলে গেছে, যে কল দিয়ে ডাকবে তার উপায় নেই। সমস্ত রাস্তা যখন বন্ধ, তখন একটা রাস্তা খোলা, সেটা হলো ঘরের দরজা। ঘর ছেড়ে বেরিয়ে করিডোরে আসে। দুটা রুম পরে রুমটা দরজা ফাঁক গলে আলো আসছে। আলো অনুসরণ করে এগিয়ে যায় সেই দিকে। দরজার সামনে দাঁড়াতেই পরিচিত কণ্ঠস্বর পায়। মনে মনে তার কাজে বেশ বিরক্ত হয়। দুই বোনের গল্পের মাঝেই দরজায় টোকা দেওয়ার শব্দ ভেসে আসে। একবার না, দুবার না, বেশ কয়েকবার। সিরাত বিছানা থেকে নেমে দরজার কাছে যায়। দরজা খুলে দরজার ওপারের ব্যক্তিকে দেখে প্রথমে ঘাবড়ে গেলেও সামলে নেয়। অপর পাশের ব্যক্তিটি কড়া চোখে তার দিকে তাকিয়ে আছে। ভেতর থেকে সারা জিজ্ঞেস করে, কে রে আপু? সিরাত ঢোক গেলে জবাব দেয়, তোর ভাইয়া। কোন ভাইয়া? তোর দুলা ভাই। রওনক আগাগোড়ায় সিরাতকে পর্যবেক্ষণ করছে। সিরাতের একটু অস্বস্তি হয়। বোনের সামনে কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চায় না, তাই রওনকের এক হাত ধরে দরজার বাইরে চলে আসে। আসার পূর্বে দরজা চাপিয়ে দিয়ে আসে। এত রাতে এখানে কি? মেহেন্দি দিয়ে দিচ্ছিলাম। দেওয়া শেষ? তাহলে রুমে চলো। না, একটু জোরেই বলে ফেলে। রওনক ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। সিরাত পুনরায় বলে, না মানে কাল তো ওর বিয়ে হয়ে যাবে, তাই আজ ওর সাথে রাতে থাকবো। কেন, ও কি কোথাও চলে যাচ্ছে? এ বাড়িতেই তো থাকবে। না, ওকে নিয়ে যাবে ফুপিরা বলেছে। অনেক থেকেছো, এখন চলো। রাত 1টা বেজে গেছে, ওর ঘুমের প্রয়োজন। তুমি থেকে আর বিরক্ত করার দরকার নেই। আম্মু তো ঘুমিয়ে পড়েছে, ও কি একা থাকবে? না মানে ও তো একা ঘুমোয় না, রাতে উঠে কখন কি নাকি দরকার পড়ে, তাই কাউকে না কাউকে সাথে থাকতে হবে। রওনক তার দিকে বিরক্ত ভরা দৃষ্টিতে তাকায়। পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন দেয়। সিরাত প্রথমে ভাবে তার বাবা বা মাকে কল করেছে। আরে আপনি পাগল হচ্ছেন? এত রাতে আম্মু আব্বুকে কল করছেন কেন? তাও আবার? চুপ থাকো গর্ধব কোথাকার। ওপাশ থেকে ফোন রিসিভ হয়। হ্যালো বলতেই, কাকিকে সারার ঘরে পাঠাও তো। কেন, কোনো সমস্যা হয়েছে? ইস্তিয়াক উদ্বিগ্ন স্বরে বলে, কিছু হয়নি, আজ রাতে কাকি সারার সাথে থাকবে। কেন সিরাত? সে আর কথা সম্পূর্ণ করে না, বুঝে নেয় অনেক কিছু। আচ্ছা বলে কল কেটে দেয়। বেশ কিছু সময় পর দেখা যায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠা আতিয়া। আতিয়াকে দেখে রওনক সিরাতের হাত ধরে টেনে ঘরে নিয়ে দরজা আটকে দেয়। আতিয়ার সামনে না পড়ার চেষ্টা। ঘরে ঢুকে সিরাত কোনো কথা না বলে রওনকের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। রওনক তাকে খুব একটা পাত্তা না দিয়ে কাবার্ডের দিকে চলে যায়। সেখানে হাতের একটা শপিং ব্যাগ বের করে আবার পূর্বস্থানে এসে দাঁড়ায়। সিরাত পূর্বের ন্যায় তার দিকে তাকিয়ে আছে। রওনক এক ভ্রু তুলে জিজ্ঞেস করে, এভাবে তাকিয়ে আছো কেন? সমস্যা কি আপনার? আমার আবার কি সমস্যা? মানুষটি কত বড় নির্লজ্জ হলে এ ধরনের কাজ করতে পারে? নির্লজ্জের কি আছে? আপনি যে কাকাকে কল করলেন, সে কি ভাবছে?
সে ভালো কিছুই ভেবেছে, কিন্তু তোমার মাইন্ড নষ্ট, তাই তুমি উল্টো পাল্টা ভাবছো। বাদ দাও এসব নিয়ে, তোমার মাথা ঘামাতে হবে না, এটা ধরো। সিরাত রওনফের বাড়িয়ে দেওয়া শপিং ব্যাগটা হাতে নেয়। কি আছে এতে? নিজেই খুলে দেখো। শপিং ব্যাগটা খুলে ভেতরে থাকা জিনিসটা বের করে মেলে হাতে ধরতে এক চিৎকার দিয়ে ওঠে, অসভ্য লোক, কি এসব? কেন সোনা, চিনতে পারছো না? আচ্ছা আমি বলছি, এটা হলো নাইট ড্রেস, বাংলায় যাকে বলে রাতে পরার পোশাক। অবশ্য পরলে এটা আর সকাল অবধি গায়ে থাকে না। ছি, কে পরবে? আমি যখন এনেছি তখন নিশ্চয়ই পাশের বাড়ি ভাবির জন্য আনিনি, অবশ্যই আমার বউ পরবে। সিরাত হাতে থাকা কাপড়টা নিচে ফেলে দিয়ে বলে, আমি পরবো না এসব, ছি, মার্কা পোশাক। আপনি পরেন আপনার নাইট ড্রেস। রওনক ফোর্ট থেকে কালো রঙের কাপড়টি তুলে তার দিকে এগোতে এগোতে বলে, পরবে তো তুমি অবশ্যই, হয় নিজে পরবে, না হলে আমি পরাবো, কোনটা চাও বলো? সিরাত এবার কাঁদো কাঁদো গলায় বলে, এটা তো সব দেখা যাবে। কাপড়টা সিরাতের হাতে ধরিয়ে বলে, তাতে কি, দেখার কি কিছু বাকি আছে? কথা বাড়িও না, যাও ভদ্রমেয়ের মতো পরে এসো। সিরাত কাপড়টা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখায় আর বলে, দেখেন কি ছোট আর পাতলা, এটা না পরি প্লিজ। রওনক তার কথা হালকা হেসে বলে, এটা তো কেবল একটা, যতগুলো এনেছি তার মধ্যে এটা সবচেয়ে বড় আর ঢাকা ঢোকা পোশাক। সিরাত তার কথায় আতঙ্কিত স্বরে বলে ওঠে, মানে কিছু না, সময় হলে দেখতে পাবে। এখন যাও, রাত প্রায় শেষের পথে। প্লিজ, যেতে বলেছি আমি। না প্লিজ, তুমি কি চাও আমি তোমাকে পরিয়ে দিই? আপনি কিন্তু আমাকে জোর জবরদস্তি করছেন। জোর জবরদস্তি যদি করে ভালো কিছু পাওয়া যায় তবে তাই ভালো, পরবো না আমি, খানিকটা রাগ দেখিয়েই বলে সিরাত। রওনক এবার বাঁকা হেসে তার দিকে এক পা করে এগিয়ে যেতে যেতে বলে, পরবে না? সিরাত পেছতে পেছতে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, না। সত্যিই পরবে না? সিরাত কাপড়টা দু হাতে বুকে জড়িয়ে পেছতে পেছতে এক পর্যায়ে পেছনে কিছু ঠেকে হাত দিয়ে ছিটকানি খুলে ওয়াশরুমে ঢুকে পড়ে দরজা লাগিয়ে দিতে যায়। রওনক এক হাত দিয়ে দরজা আটকে দাঁড়ায়। 5 মিনিটের মধ্যে বেরিয়ে আসবে, না হলে ফলাফল ভোগ করার জন্য তৈরি থেকো। সিরাত ঢোক গিলে মাথা নেড়ে দরজা লাগিয়ে দেয়। দরজার সাথে হেলান দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ড্রেসটা সামনে ধরে দেখে, লম্বায় হাঁটুর ওপরে, হাতটা শুধু দুপাশে দুটো ছোট ফিতা দেওয়া, সামনে ভি শেপে ডিপ নেক, পেছনে কোমর পর্যন্ত উন্মুক্ত। কাপড়ের ছিঁড়ি দেখে হাত পা ছুঁড়ে কাঁদতে মন চাইছে। মনে মনে হাজারটা গালি দিল যে এমন ড্রেস তৈরি করেছে। তার কুকর্মের জন্য ভদ্র ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার কর্মের ফল ভোগ করতে হয় নিরীহ মেয়েগুলোকে। 3 মিনিট শেষ, আর মাত্র 2 মিনিট বাকি আছে। বাইরে থেকে ভেসে আসা কথা ধ্যান ভঙ্গ হয় সিরাতের। দ্রুত পোশাক বদলে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতি নিজেরই করুণা হচ্ছে। দেখে মনে হচ্ছে টাকার অভাবে এক টুকরো কাপড় কিনতে পারেনি, তাই এমন ছেঁড়া ফাটা ড্রেস পরে আছে। টাইম আপ, বেরিয়ে এসো। আপনি সরুন দরজার সামনে থেকে। ঢং করো না, আমি কত আগ্রহ নিয়ে বসে আছি দেখার জন্য। দ্রুত বের হও, 3 গুনবো এর মধ্যে। 1, 2। সিরাত লম্বা একটা শ্বাস নিয়ে ওয়াশরুমে ছিটকানি খোলে। 3। রওনক উল্টো ঘুরতেই তার দম আটকে এলো। মনে মনে আশেপাশে পানি খুঁজলো বোধহয়। সিরাত শটান হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে, পরনে হাঁটুর উপরে একটা কালো পোশাক। দেখেন, ভালো করে দেখবেন, 1 ইঞ্চিও বাদ দেবেন না। ধ্যানের মধ্যে থেকে উত্তর দেয়, ওকে। বালের ড্রেস, নষ্ট পোশাক আশাক সব। গরিবরা ছেঁড়া ফাটা কাপড় পরলে ওরা হয় ফকির, আর বড় লোকরা পরলে হয় স্টাইল। নাইট ড্রেস, যত প্রকার ভিখারি মার্কা কাজবাজ। দেখেন মন ভরে দেখবেন কিন্তু। আরও তুলবো? রাগে গজগজ করতে করতে বলে সিরাত। রওনক সিরাতের কথার ধরনে হেসে ফেলে, বলে, দেখছি তো চোখ জুড়িয়ে যাচ্ছে, কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে কেন? একটু পানি দাও তো। সরেন, ঘুমাবো, আপনার ঢং দেখার সময় নেই। সিরাত এগিয়ে বিছানার কাছে যায়। রওনক তার হাত টেনে ধরে কাছে এনে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, এসব পরে কি কেউ ঘুমাইবো? রওনককে 2 হাতে ঠেলে দূরে সরাতে চায় সিরাত।
বলে, কেন? আপনিই তো বললেন নাইট ড্রেস, বাংলায় রাতের পোশাক বা ঘুমানোর পোশাক। এগুলো তো পরে ঘুমানোর জন্যই। রওনক এক হাতে তার কোমর চেপে ধরে বলে, বুঝেও অবুঝ সাজো কেন? এখন কি আর অবুঝ সাজার বয়স আছে? বিয়ে শুরুতে হলে মেনে নিতাম, কিন্তু আমি তো তোমাকে এখন হাড়ে হাড়ে চিনি। তোমার যে শিরায় শিরায় শয়তানি ঘোরে তা জানি। কী সব বলছেন? এত দূরে থাকছো কেন? আসার পর থেকে একবারও আশেপাশে আসোনি। আমি কি কিছু ভুল করেছি? সিরাত রওনকের দিকে তাকায়। দুজনে চোখাচোখি হয়ে যায়। বলো, কি ভুল আমার? আমার কোনো কাজ বা ব্যবহারে তোমাকে কষ্ট দিয়েছে? সিরাতের চোখের পলক পড়ে না। দু পায়ে ভর দিয়ে হাত তুলে রওনক কিছু আন্দাজ করে। সে সিরাতকে দুই হাতে উঁচু করে ধরে সিরাত তার দুই হাত রওনকের দুই গালে রাখে। ভাসা ভাসা চোখ জোড়া কতটা নিষ্পাপ। বড় বড় পাপড়িওয়ালা চোখ দুটোর দিকে চেয়ে সে সব ভুলে যেতে পারে। হাসি মুখটা দেখলে মন খারাপ ভালো হয়ে যায়। বলো। সিরাত কোনো পূর্বাভাস ছাড়াই হামলে পড়ে হালকা পুরু ঠোঁট জোড়ার ওপর। রওনক প্রথমে ভড়কে গেলেও পরবর্তীতে সামলে নেয়, তাল মেলায় বইয়ের সাথে। মেয়েটার চোখ জোড়া বাঁধ ভাঙে। রওনক বোঝে আঘাতটা গভীর। রওনক তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। কিছু সময় পর সিরাত শান্ত হয়ে আসে, ঠোঁট থেকে সরিয়ে বুকের মাঝে মুখ লুকিয়ে নেয়। এবার কি বলা যায়? সিরাত নাক টেনে বলে, আল্লাহ কেন আমাকে এমন বানালো? কি হয়েছে? যখন শুনলাম ভাবির বাবু হবে, তখন ভাবির মুখে যে সুখের হাসি ছিল, ভাইয়ার খুশির উৎফুল্লতা দেখে আমার হিংসা হচ্ছিল। আমি চাই না হিংসা করতে, ওদের সুখে নজর দিতে, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে গেছি। আচ্ছা, আমাদেরও তো এমন একটা সময় আসতে পারত জীবনে। আমিও তো পারতাম আপনাকে এমন একটা সুখ দিতে। রওনক এক দৃষ্টিতে বুকের সাথে মিশে থাকা ছোট্ট বউটার দিকে তাকিয়ে আছে। মাথার তালুতে ঠোঁট ছুঁয়ে বলে, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। আমরা কি কম সুখে আছি? তবুও কেন মা ডাক থেকে বঞ্চিত করলো? কি ভালো আছে এতে? তুমি কি মা নও? একদিক থেকে কম দিয়েছে, অন্য দিক থেকে ভরিয়ে দিয়েছে। নাহিল কি তোমার সন্তান নয়? মা হতে হলে কি গর্ভজাত সন্তানই লাগে? না, নাহিল আমারই সন্তান, আমার আর আপনার সন্তান। আপনি যেমন আমার, নাহিলও তেমন আমার। তাহলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছো কেন? আরও বাচ্চা লাগবে? লাগলে আমি এনে দেবো, যতগুলো তুমি সামলাতে পারো ততগুলো। রওনকের কথায় সিরাত চমকে তাকায় তার দিকে, কপাল কুঁচকে তাকিয়ে বলে, কিভাবে আনবেন? পরকিয়া করবেন আপনি? অন্য মহিলাদের কাছে যাওয়ার ধান্দা করছেন? একটু জোরে কঠিন স্বরেই বলে সিরাত। রওনক সিরাতের কথায় থতমত খেয়ে যায়। বলে, এই না, কী সব বলো? মাথা গেছে নাকি তোমার? ছি ছি, তওবা তওবা। তাহলে কিভাবে আনবেন? সেসব ভাবতে হবে না, সময় হলে পেয়ে যাবে। এখন চলো, ঘুমোতে হবে, অনেক রাত হয়ে গেছে। কাল সকাল সকাল উঠতে হবে। আপনিই তো বললেন এই ড্রেস পরে ঘুমাই না। তুমি কি চাও আমরা না ঘুমোই? তুমি যদি চাও আমার কোনো সমস্যা নেই, আমি সবসময় তৈরি তোমাকে জাগিয়ে রাখার জন্য। রওনকের তেড়া বাক্যে কথা শুনে ভড়কে যায় সিরাত। কোনো কথা না বলে বিছানার দিকে এক কোণে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। রওনকও লাইট অফ করে তার গা ঘেঁষে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সিরাতের বয়স তখন 15 কি 16। অস্বাভাবিক পিরিয়ডের ব্যথা ও বিভিন্ন উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার লক্ষণগুলো শুনে কিছু টেস্ট দেয়, যে টেস্টের রিপোর্ট তার জীবন বদলে যায়। সাবমিউকোলাস ফাইব্রয়েড, এক ধরনের টিউমার, যার আকৃতি ছিল চোখে পড়ার মতো। হালকা পাতলা এই উপসর্গগুলিকে প্রথমে আমলে নেয়নি, যার ফলাফল আজ ভয়াবহ। অপারেশন করাটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ও ডাক্তার ঘুরেও কোনো ফল পায় না। সবারই একই কথা, অপারেশন করতেই হবে। এদিকে সবাই চিন্তিত, অপারেশন করালে সিরাত বাচ্চা ধারণ ক্ষমতা হারিয়ে ফেলবে, আবার অপারেশন না করলে জীবন ঝুঁকি মুখে। এরপরই হয় তার অপারেশন। চিরকালের মতো সঙ্গী হয়ে যায় এক
অক্ষমতা, এক চাপা যন্ত্রণা। সে এর পূর্বে কখনো অনুভব করেনি এই অপূর্ণতাকে, কিন্তু সেদিন যখন দেখল ভাবির মুখে তৃপ্তির হাসি, তখন ভাগ্য যেন তাকে দেখে হাসছিল। না চাইতেও শয়তানের প্ররোচনায় পড়ে যায়, মনে হিংসার উৎপত্তি হয়, হীনমান্যতায় ভুগতে থাকে। রওনফের মুখোমুখি হতেও তার বাঁধছিল। তার এই অপূর্ণতা একজন সক্ষম পুরুষকেও অক্ষম করে দিচ্ছে, এটা মানতে পারছে না সে। তাই তো এই নীরব দূরত্ব তৈরি করেছিল সে। তবে যার জীবনে একজন রওনফ শিকদার থাকে, সে কি করে ভুল পথে যায়? ঠিকই ঘাড় ধরে হলেও ঠিক রাস্তায় নিয়ে আসবে। নতুন ভোরের সূচনা। 3টা দিন সূর্যের কোনো দেখা নেই। শিকদার বাড়িতে আজ আবারও উৎসবের মেজাজ। শিকদার বাড়ির 2 ছেলে মেয়ের বিয়ে। শিকদার বাড়ির ছোট মেয়ের সাথে শিকদার বাড়ির আরেক মেয়ে মনিরা বেগমের পুত্র মাশরাফির সাথে বিয়ে। বাড়িতে কোনো সাজসজ্জা নেই। প্রতিটা মানুষের মাঝে আনন্দ ধরা দিলেও সে আনন্দ ছুঁতে পারেনি বাড়ির দেওয়ালগুলোকে। ঘরোয়া আয়োজনের মাধ্যমে শুভ কাজ সেরে ফেলতে চায় তারা। দোতলার বারান্দায় বাগানমুখী হয়ে একটা মানব ছায়ামূর্তি কফির মগ হাতে বাগানের দিকে তাকিয়ে আছে। নজর বাগানের নির্দিষ্ট স্থানের দিকে থাকলেও মস্তিষ্ক ঘুরছে অন্য কিছু। মানসপটে ভাসছে বিগত দিনের স্মৃতি। হাসি মুখ খুশিতে পূর্ণ একটা বাড়ি, একটা মেয়ে যার হাসিতে মেতে থাকতো পুরো শেখ ভিলা। বাবার সাথে আহ্লাদ, মায়ের কাছে মিছিমিছি শাসন, আর ভাইয়ের সাথে খুনসুটি করেই দিন পার হয়ে যেত। আস্তে আস্তে সবটা হারিয়ে যায় ইটের দেওয়ালগুলোর মাঝে। বহুদিন ধরে সেই হাসিটা আর শোনা যায় না। সেই হাসির সাথে সাথে হারিয়ে গেছে বাড়ির অন্যান্য সদস্যদের হাসি। পুরো বাড়িটা এখন নিষ্প্রাণ হয়ে আছে। প্রয়োজন ছাড়া কারোর কথা হয় না, এক জায়গায় বসে আড্ডা দেওয়া হয় না, একজন অন্যজনের চোখ এড়িয়ে চলে যেন ব্যথা লুকোনোর ক্ষুদ্র প্রয়াস। সেই নিষ্প্রাণ বাড়িটাতে আজ আবারও লোকজনের কোলাহলের শব্দ ভেসে আসছে, হাঁড়ি পাতিলের টুংটাং শব্দ। বাড়ির একমাত্র ছেলের আজ বিয়ে। এই একটা সংবাদ বাড়ির মানুষগুলোকে আবার প্রাণ ফিরিয়ে দিয়েছে যেন। মাহিরার কবরের দিকে তাকিয়ে আছে মাশরাফি, হয়তো নীরবে। 2 ভাই বোনের মাঝে চলছে নীরব আলাপ। মাশরাফির চোখ দুটো ভিজে উঠছে বেশ অনেকক্ষণ আগে। বাঁধ ভেঙেছে, তবে সেই দিকে তার খেয়াল নেই। সারা আজ ভীষণ নার্ভাস। বিয়ের কথা মনে পড়লেই তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। তার উপর তো ভাবি বোনদের দুষ্টু দুষ্টু মুখের ভাব আর চোখ মারা খোঁচাগুলো সে বেশ ভালো বুঝতে পারছে। সকাল থেকে ঘরের মধ্যেই বসে আছে। ওই বদমাইশগুলোর সামনে সে যাবে না। কথাবার্তার কোনো লাগাম নেই। কখন কার সামনে বেপাস কিছু বলে তার ইজ্জতে দফা রফা করে দিবে ঠিক নেই। সে যে ছোট বোন, এদের এই খেয়ালটুকুও নেই তাদের। 11টার দিকে মেকআপ আর্টিস্ট চলে আসে সারাকে সাজাতে। দরজায় কড়া নাড়ার শব্দে ধ্যান ভঙ্গ হয়। দরজার দিকে তাকিয়ে কপাল কুঁচকে আসে বদের দল। সাথে সাথে একজন অপরিচিত মেয়ে দাঁড়িয়ে আছে। সারা বুঝে এই মেকআপ আর্টিস্ট তাকে সাজাতে এসেছে। ইশতিয়াক, রামিম ও রওনফ মিলে বসার ঘরে ছোটোখাটো করে স্টেজ সাজাচ্ছে। যতই ওরা বলুক এখন কিছু করবে না, পরে করবে, তা বললে কি হয়? বিয়ে 10 বার করলেও প্রথমবারের অনুভূতি থাকে ভিন্ন। তাই তারা মিলে বাড়ির বসার ঘরেই ছোট একটা আয়োজন করেছে। দুপুরের পরপরই শেখ বাড়ির লোকজনের আগমন ঘটে। তারা হাতে গোনা 12 জন এসেছে। মাশরাফি, মা বাবা, চাচা চাচি, 2 ফুপি ফুফাতো ভাই বোন আর 2 জন বন্ধু। মাশরাফির পরনে অফ হোয়াইট হালকা সুতোর কাজের পাঞ্জাবি, তার উপর কোটি, মাথায় টুপি। ছিমছাম বর যাকে বলে। বরযাত্রী এলে তাদের বসার জায়গা করে দেয় এবং তাদের সামনে দেওয়া হয় পানীয় ও হালকা নাস্তা। অন্যদিকে সারা সাজ শেষ। সোনালি রঙের জরি কাজের হালকা পাতলা একটা লেহেঙ্গা, গহনা বলতে হাতে 2টি মোটা বালা, গলায় একটা ভারী নেকলেস, কানে দুল আর টিকলি, মুখে হালকা মেকআপের ছোঁয়া।
মাথার উপর লাল দোপাট্টাটা মাশরাফি নিজে পছন্দ করে কিনেছে। ইতিমধ্যেই কাজী এসে উপস্থিত হয়েছে, মেয়েকে আনার জন্য তাড়া দিয়েছে। রাবেয়া ও সিরাত দুজনে মিলে সারাকে নিয়ে আসে বসার ঘরে। তাদের উপস্থিতি টের পেয়ে সকলের দৃষ্টি সেই দিকে যায়। মাশরাফিও একবার তাকায়, পরক্ষণে আবার দৃষ্টি ঘুরিয়ে নেয়। সারাকে এনে বসানো হয় মাশরাফির এক পাশে, অন্য পাশে বসা মাশরাফির বড় ফুপু। সারাকে হুইল চেয়ারে আসতে দেখে মাশরাফির দুই ফুপু কপাল কুঁচকে নেয়। মুনাব্বর সাহেব তাদের আগেই জানিয়েছেন সারার পায়ে সমস্যার কথা, পাছে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয়। তারা শুনেছিল ভাইপোর হবু স্ত্রীর পায়ের কথা, কিন্তু ভেবেছিল হয়তো খুঁড়িয়ে হাঁটে বা পায়ে পা টেনে, কিন্তু এ তো একবারে পঙ্গু। বড় ফুপি কিছু বলতে নেবে এমন সময় পাশে বসা মাশরাফি আড়ালে তার হাত চেপে থামিয়ে দেয়, চোখের ইশারায় চুপ থাকতে বলে। ভাইপোর এহেন আচরণে মনে মনে বেজায় চটে যায় বড় ফুপু। ভেতরে ভেতরে ফুঁসলেও চুপচাপ দেখে যায় সব। সকল নিয়মকানুন শেষে কাজী এগিয়ে আসে সারার দিকে, কনের উদ্দেশ্যে বলে, আপনি কি মুনাব্বর শেখের পুত্র? শেখ মাশরাফি সাইফকে নগদ 5,50,000 টাকা দেন মোহরের বিবাহ করতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। সারার হাত পা থরথর করে কাঁপছে, আশেপাশে কাউকে খোঁজে। আরাফাত শিকদার পাশেই দাঁড়িয়ে আছে, মেয়ের কাঁধে এক হাত রাখে। দূর থেকে এগিয়ে এসেছে সাইরা বেগম, চোখ তার ছলছল। এগিয়ে এসে সোফার পেছনের দিক থেকে মেয়ের কাঁধে হাত রাখে। সারা মাথা পেছন ফিরে মাকে দেখে অসহায় দৃষ্টিতে তাকায়। সাইরা চোখ দ্বারা আশ্বস্ত করে। কাজী পুনরায় তাড়া দেয়, একই কথা পুনরাবৃত্ত করে। পাশে থাকা মাশরাফি এক হাত আলগোছে সারার হাতের মাঝে জড়িয়ে নেয়। আপনি কি স্বেচ্ছায় কোনো প্রকার চাপ সৃষ্টিপূর্বক মুনাব্বর শেখের পুত্র শেখ মাশরাফি সাইফকে নগদ 5,50,000 টাকা দেনমোহরে বিবাহ করতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। সারা মাশরাফির হাতটা শক্ত করে চেপে ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আলহামদুলিল্লাহ কবুল। এরপর কাজী মাশরাফির দিকে ঘুরে তার উদ্দেশ্যে বলে, আপনি কি স্বেচ্ছায় কোনো প্রকার চাপ সৃষ্টিপূর্বক আরাফাত শিকদারের ছোট কন্যা সারা শিকদারকে নগদ 5,50,000 টাকা দেনমোহরে বিবাহ করতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। মাশরাফি সময় ব্যয় করে না, চোখ বন্ধ করে একবারে ছোট্ট বোনটার মুখ স্মরণ করে এক নিঃশ্বাসে 3 বার বলে, আলহামদুলিল্লাহ কবুল। বর কনের স্বাক্ষর ও সাক্ষীদের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে বিবাহ সম্পূর্ণ করে কাজী ঘোষণা দেয়, সাক্ষীদের উপস্থিতিতে ইসলামী শরিয়তে সকল বিধি বিধান মেনে আপনাদের বিবাহ সম্পূর্ণ হলো। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। সকলের মুখে চওড়া হাসি ফুটে ওঠে। অন্যদিকে তাদের থেকে বেশ খানিক দূরত্বে দাঁড়িয়ে আছে সিরাত। সে ছলছল নয়নে সামনের দিকে তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না তার। চোখের সামনে ভাসছে মায়ের বাড়িয়ে দেওয়া ভরসার হাতটা। সে সময় সে সারার পেছনেই দাঁড়িয়েছিল। সারা যখন এদিক সেদিক খুঁজছিল আর এর পরপরই যখন সায়রা বেগম ছলছল নয়নে এগিয়ে এসে কাঁধে ভরসার হাতটা রাখে, সবটাই সে দেখেছে। তার থেকে বেশ কিছুটা দূরে দাঁড়ানো নাহিলের চোখে পড়ে মায়ের ভেজা চোখ জোড়া। সে অন্যদের থেকে সরে মায়ের কাছে এগিয়ে যায়। সে যেতে যেতে সিরাত সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, নাহিলও পিছু পিছু যায়। তাদের পুরোটা সময় ধরে পর্যবেক্ষণ করে আরও একজোড়া চোখ। প্রাণপ্রিয় স্ত্রীর চোখে পানি, নাহিলের মায়ের প্রতি উদ্বিগ্ন মনোভাব, সবটাই সে দেখেছে। একবার এগোতে চেয়েও ফিরে আসে, নিজের ঘরে গিয়ে বিছানায় এক কোণে বসে পড়ে। তার চোখে এখন আর পানি নেই, সেখানে কেবল এক রাশ অসহায়ত্ব, ভাগ্যের প্রতি ক্ষোভ। প্রতিটা মানুষের জন্যই হৃদয়ে নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকে। একজন মানুষ কখনোই অন্য আরেকজনের অভাব পূরণ করতে পারে না, সেই ফাঁকা জায়গাটা আজীবন ফাঁকাই থেকে যায়। তেমন এত ভালোবাসা, এত আদর, এত
যত্ন তার নির্দিষ্ট মানুষটার অভাব পূরণ করতে পারেনি। তাই তো আজ চোখের সামনে ওই দৃশ্য দেখে নিজেকে সামলাতে পারেনি সিরাত। সেদিন তারও বিয়ে হয়েছিল, তার চোখ দুটো মায়ের ভরসার হাতটা খুঁজেছিল, কিন্তু সেদিন সে ওই দূরত্বটুকু ঘুচিয়ে এগিয়ে আসেনি। মায়ের জায়গায় মাতৃতুল্য চাচির হাতটাই ঠাঁই পেয়েছিল। সে ভেবেছিল আজকের মতো একটা দিনে অন্তত তার মা এগিয়ে আসবে, কিন্তু তার ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে সে ঠাঁই দাঁড়িয়েছিল। কিন্তু আজ ছোট মেয়ের টানে ঠিকই এগিয়ে গিয়েছিল। সেও তো তার গর্ভজাতই সন্তান, তবে তার প্রতি এত অবহেলা কেন? মনের মাঝে বাজতে থাকে কথাগুলো, পুনরায় উত্তরহীনভাবে তার দিকেই ফিরে আসে। নাহিল ধীর পায়ে ঘরে প্রবেশ করে এত সময় দরজার বাইরে দাঁড়িয়েছিল। মনের মাঝে সংশয় ছিল যাবে কি না, তবে এখন মনে হচ্ছে মায়ের এখন কাউকে দরকার। সিরাত খাটের পাশে টেবিলে মাথা নিচু করে বসে আছে। ধ্যানে মগ্ন থাকা সিরাত তার আগমন টের পায়নি। নাহিল তার পাশে গিয়ে দাঁড়ায়, সংকোচ ভরা হাতটা এগিয়ে মাথায় রাখে। সিরাত চমকে উঠে তাকায় সেই দিকে। নাহিল থতমত খেয়ে যায়, তবুও স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকে। সিরাত নাহিলকে দেখে নিজেকে সামলে নেয়। তুমি এখানে কি করছো? নিচে সবার সাথে গিয়ে আনন্দ করো। তুমি এখানে কেন? আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছ? পাজি ছেলে। হই হুল্লোড়ে মাথা ব্যথা করছিল, তাই চলে এসেছি। নাহিল বিজ্ঞের ন্যায় মাথা নেড়ে কপাল কুঁচকে তাকায়, বলে, তুমি কাঁদছিলে কেন তাহলে? মাথা ব্যথায় কেউ কাঁদে? কখন কাঁদলাম আবার? আমি দেখেছি, তোমার চোখে পানি ছিল। তুমি সারা ফুপি আর দাদিকে দেখে কাঁদছিলে, তাই না? ভেবেছিলে তোমার মা কেন তোমাকে সারা ফুপির মতো আদর করে না, এই জন্যই কাঁদছিলে? সিরাত হাঁ করে তাকিয়ে থাকে ছেলের দিকে। এক আঙ্গুল সমান ছেলেটা কেমন গড় গড় করে বলে দিচ্ছে তার মনের খবর। তবুও একটু সামলে বলে, তেমন কিছু না, এমনিই সারা ফুপি চলে যাবে তো, তাই মন খারাপ করছিল। নাহিল তার কথায় তার গা ঘেঁষে পাশে বসে কাঁধে হাত রেখে বলে, বাবা ঠিকই বলে, তোমাকে দিয়ে মিথ্যাটাও বলা হয় না। বাদ দাও, এখন ফটাফট বলে ফেলো তো দেখি, তোমার সমস্যার সমাধান করতে পারি কি না। সিরাত কপাল কুঁচকে বলে, খুব বেশি বুঝদার হয়ে গেছো। কিছু হয়নি, তুমি শুধু শুধু চিন্তা করছো। তুমি যাও, আমি একটু পরেই চলে আসব। একদম মিথ্যে বলবে না। তুমি নিজেই কিন্তু আমাকে মিথ্যে বলতে নিষেধ করো, তাহলে এখন তুমি কেন মিথ্যে বলছো? আমি কিন্তু বুঝতে পারি কখন তুমি মিথ্যে বলো আর কখন সত্য বলো। তাহলে বলো, আমি যা বলছি তাই কি ঠিক? এসব ছাড়ো, নিচে কি সবাই খেতে বসেছে? জানি না, আমি দেখিনি। তোমাকে যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও, কথা ঘুরানোর চেষ্টা করো না। সিরাত বুঝে নেয় এই ছেলে নাছোড়বান্দা, আজ তার পিছু ছাড়বে না। কি হলো বলো? সে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমার মা কি তোমাকে আদর করে ভালোবাসে? নাহিল একটু ভাবুক হয়ে পড়ে, একটু সময় নিয়ে বলে, আমার মা তো আমাকে অনেক অনেক আদর করে ভালোবাসে। কেন? আমার মা আমাকে আদর করে না, ভালোবাসে না, সবসময় আমার থেকে দূরে দূরে থাকে। সে শুধু আমার ছোট বোনকেই ভালোবাসে। সেটা তো তুমিও জানো, আমিও জানি, এবং সবাই জানে। এখন সেটা ভেবে কষ্ট পাচ্ছ কেন? আচ্ছা ভাবো, তোমার একটা ভাই বা বোন আসলেও তারপর তোমার মা তোমাকে ভালোবাসা বাদ দিয়ে শুধু তাকেই ভালোবাসে, তাকে আদর করে আর তোমাকে সবসময় বকাঝকা করে। এমন একটা সময় যখন তাকে তুমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছো, তখন তাকে তুমি ডাকছো, সে শুনেও তোমার কাছে আসেনি। কিন্তু অন্যদিকে তোমার বোন বা ভাই যখন ব্যথা পেয়ে তাকে ডাকলো, তখন সে ঠিকই গেল। তখন তোমার কেমন লাগবে? নাহিল সিরাতের কথা শুনে তার দিকে তাকিয়ে থাকে। কি বলা উচিত সে জানে না। ছোট মনে নাহিল তখন উত্তর দেয়, তুমি তো জানো সে তোমাকে ভালোবাসে না, তুমি কেন ডাকবে? তোমাকে যারা ভালোবাসে তাকে ডাকবে। আমি ভালোবাসি, বাবা ভালোবাসে, তুমি আমাদের ডাকবে। আমি তো তোমাকে সবার চেয়ে বেশি ভালোবাসি, তুমি আমাকে রেখে কেন দিদাকে ডাকছো? আমি তো একটা উদাহরণ দিয়েছি শুধু। এমন পরিস্থিতিতে তুমি কি করতে? কিছুই করতাম না। আমি তো জানি সে আসবে না, তাই ডাকবও না।
যদি আশেপাশে কেউ না থাকে তখন নিজেই উঠে দাঁড়ানোর চেষ্টা করব এবং নিজেই ঔষধ লাগিয়ে ব্যথা সারাবো। সিরাত হেসে নাহিলের মাথার চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিয়ে বলে, তুমি তো সাহসী, শক্তিশালী ছেলে। আমি তো সাহসী না, আবার শক্তিশালীও না। সিরাতের মুখটা ম্লান হয়ে আসে। নাহিল উঠে দাঁড়িয়ে সে সিরাতের সামনে সোজাসুজি দাঁড়িয়ে তার মাথা টেনে তার বুকের সাথে মিশিয়ে নেয়। সে উচ্চতায় কম হওয়ায় একটু সমস্যা হয়, তবে সিরাত ছেলের মনোভাব বুঝে সে নিজেই মাথা নিচু করে মিশিয়ে যায়। নাহিল মাথায় হাত বুলাতে বলতে বলে, তোমার শক্তিশালী ছেলে আছে না, তুমি সবসময় আমার সাথে থাকবে। একটা সময় তুমিও শক্তিশালী হয়ে যাবে। তুমি আর কখনো এজন্য কাঁদবে না। আমি আছি না, আমি সব সময় তোমাকে ভালোবাসবো। নতুন ভাই বোন থাকলেও ভালোবাসবো। তুমি কখনো কষ্ট পাবে না। আর তোমাকে কাঁদতে দেখলেও আমার কান্না পায়। এরপর যদি দেখি কেঁদেছো, বাবাকে বলে অনেক বকা খাওয়াবো। আমিও বকা দেব তোমাকে। তাই নাকি? কিন্তু বকলে তো আরও কান্না পাবে। কম কম করে বকে দেব, আর বকা খেয়ে কাঁদলে সমস্যা নেই, কিন্তু তারপরও কখনো এইসব ভেবে কাঁদবে না। কেউ না ভালোবাসলেও আমি আর বাবা তো ভালোবাসি। তুমি ভালোবাসো বুঝলাম, বাবাকেই ভালোবাসে, সে তো খালি ধমক দেয়। বাবা যখন আমাকে বকে, আমি যখন বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করি, বাবার সাথে সাথে বলে না, তখন বাবা বলে যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি বকে। এজন্য দেখো না, বাবা আমাকে আর তোমাকে শুধু বকে কারণ আমাদের বেশি ভালোবাসে। আচ্ছা বুঝলাম, নাহিল বাবু তো অনেক কিছু জানে। আর কি কি জানো শুনি, আমাকে একটু বলো তো। আমি তো এত কিছু জানি না। মায়ের প্রশংসায় নাহিল একটু লজ্জা পায়। সে তো তার মন খারাপ দূর করতে এইসব বলেছে, তাই বলে তাকে ছোট বাচ্চাদের মতো এইসব বলবে? মুখের উপর প্রশংসা করলে লজ্জা লাগে না বুঝি? সে তার কথা কোনো জবাব দেয় না। সিরাতও আর কিছু বলে না, চুপ করে পড়ে রয় ছোট্ট বুকটার মধ্যে। বুকটা ছোট হলেও এই বুকে তার জন্য ভালোবাসার অভাব নেই। নাহিলের মুখে তার মাকে নিয়ে কখনো কোনো কথা শোনেনি। কখনো ছেলেটা মায়ের কথা তোলেনি, না তাদের বিয়ের পরে না আগে। দরজার পাশ থেকে ছায়ামূর্তিটা সরে যায়। তার মুখে চওড়া হাসি দেখা যায়। ছেলে তার দায়িত্ব পালন করে দিয়েছে। সে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আবার। নাহিল যাওয়ার পরপরই সে কি মনে করে পিছু নিয়েছিল। পুরো সময়টা দরজার পাশ থেকে সবটা পর্যবেক্ষণ করে। এরপর যেমন নীরবে এসেছিল তেমন নীরবেই সরে যায়। পড়ে রয় কেবল তারা দুজন। টেবিলে সকলকে খাবার দেওয়া হয়েছে। সারাদিনের ধকলে মিথিলার শরীরটা খারাপ লাগছে। মাছ মাংসের গন্ধে তার শরীর গোলাচ্ছে, তাই তাকে বিশ্রাম করতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সকলকে খেতে দিয়ে রামিম একটা প্লেটে করে সাদা ভাত ও সবজি নিয়ে আসে, কেননা মাছ মাংসের গন্ধ মিথিলা এই মুহূর্তে সহ্য করতে পারছে না। ঘরে প্রবেশ করে দেখে মিথিলা একটা পাতলা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। রামিম এগিয়ে গিয়ে বিছানার পাশে টেবিলে প্লেটটা রেখে তার বাহু ঝাঁকিয়ে ডাকে। মিথিলা তার দিকে ঘুরে তাকায়। তার চোখে মুখে ক্লান্তি। খাবে না? বিকেল হয়ে এসেছে প্রায়, এখন খেতে ইচ্ছে করছে না। খেয়েছো সেই 10টা-11টার দিকে। এইভাবে এত সময় না খেয়ে থাকলে শরীর ঠিক থাকবে? রেখে দাও, পরে খেয়ে নেব। না, এখনই খাবে। উঠে বসো, আমি খাইয়ে দিচ্ছি। সবজি আর সাদা ভাত এনেছি। মিথিলা কোনো কথা না বলে উঠে পড়ে। হেডবোর্ডে হেলান দেয়। রামিম হাত ধুয়ে এসে তার সামনে বসে ভাত মুখে তুলে দেয়। মিথিলা তার দিকে তাকিয়ে থেকেই খাবার মুখে নেয়। খাওয়ার মাঝামাঝি সময় এসে মিথিলা বলে, এত আদর যত্ন কি শুধু এই বাচ্চাটার জন্য? রামিম তার কথার অর্থ অনুধাবন করতে পারে না। মানে? না, বহুদিন যাবৎ তো এমন যত্ন পাইনি, তাই জানতে চাইলাম। আসলে সারাদিনের কর্মব্যস্ততায় তোমার তো সুযোগ হয়ে ওঠে না বইয়ের দিকে নজর দেওয়ার, তাই বললাম। রামিমের কপাল কুঁচকে আসে। বলে, এসব কী ধরনের কথা? এখন কেনই বা তুলছো এসব? তুমি ভালো করেই জানো আমি ঠিক কতটা বিজি থাকি। সেটাই তো বললাম, সবার বেলা সময় হলেও আমার জন্য 24 ঘন্টায় 5টা মিনিট সময় হয় না খেয়েছি কি না, কেমন আছো এইটুকু জানার জন্য। এখন তো ঠিকই সময় হয় ঘন্টায় ঘন্টায় খেয়েছি কি না, শরীর ঠিক আছে কি না, এইসব জানার জন্য। আচ্ছা বাদ দাও এইসব কথা।
খাওয়াচ্ছিলে খাওয়াও। রামিম কিছুটা সময় স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকে, পুনরায় মুখে খাবার তুলে দেয়। খাওয়া শেষে মুখ ধুইয়ে প্লেট নিয়ে বেরিয়ে আসে। মিথিলা ততক্ষণে পুনরায় কম্বল মুড়ে দিয়েছে। রামিম যেতে গিয়েও আবার ফিরে এসে দরজা থেকে ভেতরে শুয়ে থাকা বইয়ের দিকে তাকায়। আসলেই তো কতগুলো দিন হয়ে গেল মেয়েটার সাথে এক জায়গায় বসে 10টা মিনিট ভালো মন্দ কথা হয় না। সকাল থেকে রাত পর্যন্ত মেয়েটা তার পরিবারের জন্য খেটে মরেছে। একদিনও সময় করে জানা হয়নি সে খেয়েছে কিনা, সে ভালো আছে কিনা। সংসারের জাতকলে তাকে চাবি দেওয়া কাঠের পুতুলে বানিয়ে দিয়েছে, আর সেও সেই অনুভূতিহীন কাঠের পুতুল মনে করে সংসার করে আসছে। সংসার যত পুরনো হয় ততই কি মনের দূরত্ব বাড়ে, নাকি কেবল তাদের ক্ষেত্রেই এমন? সন্ধ্যার পূর্বে সারাকে নিয়ে যাবে তারা। সারার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে গাড়িতে তোলা হয়েছে। সারা সমানে কেঁদে চলেছে, কখনো মা, কখনো বাবা, আবার কখনো ভাই বোনকে ধরে কাঁদছে। মাশরাফি থেকে থেকে বিরক্ত হচ্ছে। মানে এত কাঁদার কি আছে, যাচ্ছে তো কাছেই ফুপুর বাড়ি, যখন ইচ্ছে আসতে পারবে। মানা যায় যে বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি চলে যেতে হবে, তাই কাঁদছে। তাই বলে এমন মরা কান্না জুড়ে দেওয়ার কি আছে? তারা কি তাকে নিয়ে পাচার করে দিচ্ছে? একটা সময় পর কান্নার পর্ব শেষ হয়। সারা জ্ঞান হারিয়েছে। এই সুযোগে তাকে গাড়িতে তোলা হয়। পাশেই বসা মুনিরা বেগম সে এক হাতে জড়িয়ে ধরে রেখেছে। আরাফাত শিকদার মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিয়ে আড়ালে চলে গেছেন। ছোট মেয়েটা তার বড় আদরের। এত বড় একটা দুর্ঘটনার পর মেয়েটাকে কাছছাড়া করতে চাননি, কিন্তু সৃষ্টিকর্তা তাদের জন্য উত্তম কিছু ভেবে রেখেছেন। তাই তো মেয়েটাকে পুত্রতুল্য মাশরাফির হাতে তুলে দিয়েছে। রামিম এগিয়ে আসে মাশরাফির দিকে, তার এক হাত মুঠোয় পুরে বলে, ভাই, আমার ছোট বোনটাকে তোর হাতে তুলে দিলাম। আজ থেকে ওর ভালো মন্দ সব দেখার দায়িত্ব তোর। আমি ওর চোখে কখনো পানি দেখতে চাই না, কোনো অভিযোগ শুনতে চাই না। তোর ভরসাতেই তোর হাতে তুলে দিলাম। যদি কখনো মনে হয় আর রাখা সম্ভব না, তখন আবার সহি সালামত ফিরিয়ে দিয়ে যাস। আজ থেকে ওর জিম্মাদার তুই। ওর হাসির কারণও তুই, ওর চোখের পানির কারণও তুই। কখনো অযত্ন করিস না। মাশরাফি তার এক হাত রাখে রামিমের হাতের ওপর, চোখ দ্বারা আশ্বস্ত করে সবটা। দূরে দাঁড়ানো মিথিলা সব কিছু দেখলো, সবটাই শোনে আর মনে মনে বলে, ভাই হিসেবে নিঃসন্দেহে তুমি সেরা। ছেলে হিসেবে তোমার তুলনা হয় না। বাবা হিসেবেও একজন আদর্শ বাবা হবে, তবে স্বামী হিসেবে? সে স্থান ত্যাগ করে। মাশরাফিদের গাড়ি শিকদার বাড়ির আঙিনা ত্যাগ করে। একে একে সকলে ঘরে ঢোকে। সবার মন ভার। রাতের খাওয়া দাওয়ার কোনো রকমই করে যে যার ঘরে চলে যায়। রাত 12:30টায় সবাই গভীর ঘুমে মগ্ন। আজ ঘরের ভেতরের দৃশ্য ভিন্ন। প্রতি রাত রওনক সিরাতের বুকের ওপর থাকলেও আজ সিরাত ঠাঁই নিয়েছে রওনকের বুকে। গভীর রাতে ফোনে পরপর আসা নোটিফিকেশনের শব্দে সিরাতের ঘুম ভেঙে যায়। হাতড়ে ফোনটা হাতে তুলে নেয়। ফোনটা রওনকের। একটা অপরিচিত নাম্বার থেকে একের পর এক মেসেজ আসছে। ফোনের পাসওয়ার্ড তার জানা। ফোনের লক খুলে প্রবেশ করে হোয়াটসঅ্যাপে। চোখের সামনে যে যা দেখে তা দেখে একবার রওনকের দিকে তো একবার ফোনের স্ক্রিনের দিকে তাকায়। চলবে।